আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ আসিফ, অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট, ঢাকা। সাধারণত আমাদের ডেইলি লাইফে আমরা প্রচুর লেনদেন করে থাকি এবং এই লেনদেনের পারপাজে আমরা অনেক সময় সিকিউরিটি হিসেবে একটা লোনের সিকিউরিটি হিসেবে আমরা একটি চেক ব্যবহার করে থাকি, যেটাকে বলি আমরা সিকিউরিটি চেক। এই চেক অনেক সময় আমরা ব্ল্যাঙ্ক দিই কিংবা অনেক সময় লিখিত দিই। এই সিকিউরিটি চেকের বিষয়টা সাধারণ চেকের চাইতে একটু ডিফারেন্ট। আমরা সিকিউরিটি চেক নিয়ে যেইভাবে চিন্তা করি, আসলে আইনের ব্যাখ্যাটা ঠিক ওই রকম না। আইনে সিকিউরিটি চেকের ব্যাপারে কি বলেছে সেটা নিয়েই আমাদের আজকের এই বিশেষ পর্ব। আপনারা সাথেই থাকবেন। আশা করি আপনাদের সিকিউরিটি চেক নিয়ে যে ধারণা সেটা কমপ্লিটলি একটি ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনাদের মধ্যে সেট হয়ে যাবে। আমি বোঝানোর চেষ্টা করব, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধারণত আমরা যারা লেনদেন করে থাকি, যিনি টাকা পান তাকে পাওনাদার বলা হয় এবং যার কাছে টাকা পাওয়া যায় তাকে দেনাদার বলা হয়ে থাকে। অনেক সময় দেখা গেছে যে 1,00,000 টাকার লেনদেন হয়েছে, সেখানে সিকিউরিটি বাবদ একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়া থাকে কিংবা সেখানে একটু বেশি অ্যামাউন্টের 2 লাখ বা 3 লাখ টাকা অ্যামাউন্টের একটি সিকিউরিটি চেক দেওয়া হয়ে থাকে। আবার চেকের উপরে সেই ক্ষেত্রে লেখা থাকে অনেক সময় সিকিউরিটি চেক, আবার অনেক সময় লেখা থাকে না। এখানে অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে। এটি সাধারণ দৃষ্টিতে সিকিউরিটি চেক বা সাধারণ মনে হলেও এটি আইনের দৃষ্টিতে মোটেও সাধারণ নয়। এটি আইনি অনেক জটিল মারপ্যাচ রয়েছে এই চেকের মামলার মধ্যে। আমরা সাধারণত যতটা সিম্পল মনে করি সিকিউরিটি চেক এবং এই মামলার রায় এবং বিস্তারিত আলোচনা, ঠিক ততটাই এটাই জটিল। দেখা গেল যে একটি বিখ্যাত মামলা, সেটি সুপ্রিম কোর্টে হয়েছে, যেটার মামলার নাম্বার হচ্ছে 71 DLR অ্যাপিলেট ডিভিশন। সেটা হুমায়ুন রশিদ বনাম শাহিন আকন্দ। এই মামলায় অ্যাপিলেট ডিভিশন কিছু গাইডলাইন সেট করে দিয়েছে, যেখানে সিকিউরিটি চেকের বিষয়ে কমপ্লিট ডাইরেকশন এসেছে। এছাড়াও বিভিন্ন মামলায় আমাদের সিকিউরিটি চেকের বিষয়ে ডাইরেকশন এসেছে, বাট আমরা এই একটি মামলার জাজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এখানে হাইকোর্ট ডিভিশন বলল যে এই মামলাটি যিনি করলেন বাদী, তিনি বললেন যে এটি একটি পাওনাদার বিষয়ক, যে কিনা দেনাদার, তিনি তাকে এই চেকটি ঋণের বিপরীতে দিয়েছে। বাট যিনি ঋণী তিনি বললেন এই চেকটি মোটেও ঋণের পারপাজে দেওয়া হয়নি, এটি যেটি কারণে দেওয়া হয়েছে সেটি হচ্ছে একটি সিকিউরিটি বাবদ। সেই মামলা মামলা চলা অবস্থায় এই মামলায় হাইকোর্টে কিন্তু বাদী ঠকে গেলেন অ্যাজ ইট ইজ, যে এটি একটি সিকিউরিটি চেক। এই শব্দটার মারপ্যাচে বাদী এই মামলায় হেরে গেলেন। পরবর্তীতে এই মামলাটি যখন অ্যাপিলেট ডিভিশনে গেল, তখন অ্যাপিলেট ডিভিশন কিছু ডিরেকশন দিল যে চেক যে কারণে দেওয়া হোক না কেন, চেক দাতা যদি স্বেচ্ছায় ঋণের বিপরীতে হোক বা টাকার বিপরীতে হোক, যে কারণে সিকিউরিটি চেক দিয়ে থাকুক না কেন, এটি 138 ধারা দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 138-এর অধীন অপরাধ এবং সেই অনুযায়ী রায় হওয়ার জন্য ক্যাপাবল। সুতরাং এটি যে সিকিউরিটি চেক কি না, শুধুমাত্র এই বিষয়ে এই শব্দটার মারপ্যাচের জন্য এই মামলাটি নাল বা খারিজ হয়ে যাবে না। যদি স্বেচ্ছায় চেক দাতা, যিনি অ্যাকাউন্টের মালিক, তিনি যদি চেকটি দিয়ে থাকেন, তবে এটি একটি অপরাধ 138-এর অধীনে এবং সেই অনুযায়ী সাজাটি হবে।
এবং বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশন এই বিষয়ে একটি ডিরেকশন এও দিয়েছে যে শুধুমাত্র শব্দের মার প্যাচের কারণে কেউ ন্যায় বিচার থেকে ব্যাহত হবে না, বরঞ্চ ন্যায় বিচার হচ্ছে এমন একটি জিনিস যেটি মামলার গভীরে, মামলার ফ্যাক্ট এর গভীরে গিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা, যেটা সেটি হচ্ছে আইন এবং আদালতের কাজ। সুতরাং এই মামলার ডিসকাশন এবং ডিসিশন থেকে আমরা ক্লিয়ার হতে পারি যে শুধুমাত্র সিকিউরিটি চেক এই শব্দটির কারণেই আপনার মামলাটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ মামলাটি চলবে এবং অ্যাজ ইট ইজ অন্যান্য অ্যাভারেজ চেকের মামলা, যেটা 138 দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 আন্ডারে হয়ে থাকে, সেভাবেই চলবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপর যদি ইফ দ্যার ইজ এনি ক্লজ যেটা আপনি বুঝতে পারেননি, আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাকে জানানোর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।